প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসের এই দারুণ একটা স্টাডি সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একেবারে প্রাচীন বৈদিক সাহিত্যের পাতা থেকে সেকালের রাজনীতির আসল চিত্রটা ঠিক কেমন ছিল, আজ আমরা সেটাই খুঁটিয়ে দেখব। কিভাবে একেবারে সাধারণ একটা উপজাতীয় সমাজ থেকে ধীরে ধীরে আজকের মতো বিশাল রাষ্ট্র বা রাজ্যের ধারণা তৈরি হলো, সেই জার্নিটা কিন্তু বেশ রোমাঞ্চকর। চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস করতে যাচ্ছি তা হল প্রথমত রাজার প্রয়োজনীয়তা, দ্বিতীয়ত আদি বৈদিক উপজাতীয় রাজনীতি, তৃতীয়ত বিখ্যাত 10 রাজার যুদ্ধ, এরপর দেখব রাজার বিবর্তন, তারপর প্রতিষ্ঠান ও রাজ্য কিভাবে গড়ে উঠল, আর সবশেষে থাকছে পরীক্ষার দারুণ কিছু প্রস্তুতি এবং একটা কুইক কুইজ। পর্ব 1, রাজার প্রয়োজনীয়তা। চলুন দেখিনি ইতিহাস আর পৌরাণিক গল্প এ বিষয়ে কি বলছে। ইতিহাস ঘাঁটলে একটা ব্যাপার পরিষ্কার বোঝা যায়, ক্ষমতা কিন্তু কখনোই এমনি এমনি আকাশ থেকে পড়ে না, এর পেছনে একটা সলিড কারণ থাকে। পরবর্তী বৈদিক সাহিত্যের দারুণ জনপ্রিয় একটা পৌরাণিক গল্প দিয়ে বিষয়টা শুরু করা যাক। গল্পটা হলো দেবতা আর অসুরদের মধ্যে যখনই যুদ্ধ হতো, দেবতারা নাকি বারবার হেরে যেতেন। রীতিমতো চিন্তার বিষয়। তখন তারা বুঝতে পারলেন তাদের আসলে কোনো নির্দিষ্ট রাজা বা নেতা নেই, আর ঠিক এই কারণেই তাদের বারবার হারতে হচ্ছে। তাই সবাই মিলে দেবতাদের মধ্যে যিনি সেরা বীর, সেই ইন্দ্রকে রাজা হিসেবে বেছে নিলেন, আর ইন্দ্রের লিডারশিপে দেবতারা শেষমেশ জিততে শুরু করলেন। এখন এই পৌরাণিক গল্পটা আসলে একটা গভীর ঐতিহাসিক সত্যের দিকে আমাদের চোখ খুলে দেয়। এটা প্রমাণ করে যে সেই আদিম সমাজগুলো ধীরে ধীরে রিয়ালাইজ করছিল সুরক্ষা আর যুদ্ধে জেতার জন্য একজন সেন্ট্রাল লিডার বা কেন্দ্রীয় নেতা ঠিক কতটা প্রয়োজন। পর্ব 2, আদি বৈদিক উপজাতীয় রাজনীতি। এবার পৌরাণিক গল্প থেকে বেরিয়ে একটু ঐতিহাসিক বাস্তবতার দিকে নজর দেয়া যাক। সেই আদি বৈদিক যুগে সমাজের স্ট্রাকচারটা ঠিক কেমন ছিল? সমাজের একেবারে বেসিক ইউনিট বা প্রাথমিক একক ছিল গ্রাম। তবে এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার, এখানে গ্রাম বলতে কিন্তু আজকের দিনের মতো বড় কোনো গ্রামের কথা বলা হচ্ছে না। কয়েকটা পরিবার মিলে তৈরি হওয়া একটা ছোট জনসমষ্টি ছিল তৎকালীন গ্রাম। এর চেয়ে একটু বড় জনগোষ্ঠীকে বলা হতো বেশ, আর সমাজের সবচেয়ে বড় উপজাতীয় জনসংখ্যাকে বলা হতো জন বা গণ। এখানকার সবচেয়ে সারপ্রাইজিং পয়েন্টটা হলো, এই আদিম সমাজে কিন্তু জমির কানাকড়িও মূল্য ছিল না। হ্যাঁ, একদমই তাই। তাদের কাছে আসল সম্পদ ছিল গবাদি পশু আর ঘোড়া। যুদ্ধগুলো হতো মূলত এই গবাদি পশু লুট করার জন্যই। যার কাছে যত বেশি গরু বা ঘোড়া, সে তত বেশি ধনী আর পাওয়ারফুল। পর্ব 3, 10 রাজার যুদ্ধ। এই সম্পদ আর ক্ষমতার লড়াই থেকে জন্ম নিয়েছিল প্রাচীন ভারতের এক মহাযুদ্ধের। ঋগ্বেদে উল্লেখিত একটা ভীষণ বিখ্যাত সংঘাত হল 10 রাজার যুদ্ধ। একদিকে ছিলেন ভরত গোষ্ঠীর রাজা সুদাস, আর তার বিপরীতে দাঁড়িয়েছিল অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের এক বিশাল কোয়ালিশন বা জোট। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রাজা সুদাস একা এই 10 রাজার বিশাল জোটকে হারিয়ে দেন। ইতিহাসবিদরা মনে করেন এই যুদ্ধে তিনি একটা নদীর বাঁধ ভেঙে দিয়েছিলেন। এর থেকে বোঝা যায় সেই যুগে শুধু গবাদি পশু নয়, নদীর জলের কন্ট্রোল হাতে রাখাও ছিল রাজনৈতিক ক্ষমতার একটা বিশাল বড় চাবিকাঠি। এই জাদুকরী জয়ের ফলে ভরত গোষ্ঠীর ক্ষমতা হুড়হু করে বেড়ে যায়। মজার ব্যাপার হল, ক্ষমতার এই প্রাচীন লড়াইয়ের সাথে পরবর্তীকালের মহাকাব্য মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিন্তু দারুণ একটা মিল খুঁজে পাওয়া যায়। পর্ব 4, রাজার বিবর্তন। এবার আমরা এমন একটা বিষয়ে ঢুকছি যেটা পরীক্ষার জন্য একেবারে মাস্ট নো একটা টপিক। সময়ের সাথে সাথে রাজার ভূমিকায় যে বিশাল একটা শিফট বা পরিবর্তন এসেছিল, সেটা সত্যি অবাক করার মতো। আদি বৈদিক যুগে রাজা ছিলেন স্রেফ একজন উপজাতীয় নেতা। তাকে বলা হতো বিশ্বপতি বা গোপতি। গোপতি মানে হল গবাদি পশুর প্রভু। তার নিজের বলতে কোনো জমিজমা ছিল না। তার মেইন কাজই ছিল যুদ্ধে লুট করে আনা সম্পদ সবার মধ্যে সমানভাবে ভাগবাটোয়ারা করে দেওয়া। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে রাজা হয়ে উঠলেন একজন একছত্র শাসক। তিনি হয়ে গেলেন ভূপতি মানে জমির মালিক, আর মহীপতি অর্থাৎ পৃথিবীর রাজা। চিন্তা করে দেখুন, একজন সাধারণ গবাদি পশুর রক্ষক থেকে তিনি সরাসরি বিশাল ভূখণ্ডের মালিকে পরিণত হলেন। প্রাচীন ইতিহাসের রাজনৈতিক পটভূমিতে এটা একটা আক্ষরিক অর্থেই যুগান্তকারী বিবর্তন। পর্ব 5, প্রতিষ্ঠান, রাজ্য ও আচার অনুষ্ঠান। এখন প্রশ্ন হল, এই বিশাল ক্ষমতা রাজারা কিভাবে ধরে রাখতেন?
রাজারা যখন বিশাল ভূখণ্ডের মালিক বনে গেলেন তখন সেই পাওয়ার কন্ট্রোল করার জন্য কিছু সলিড প্রতিষ্ঠান আর নিয়মের দরকার পড়ল। আদি বৈদিক যুগে বিদাত নামে একটা প্রতিষ্ঠান ছিল। সেখানে রাজা আর সবাই মিলে যুদ্ধের স্ট্র্যাটেজি বানাতেন আর লুট করা সম্পদের ভাগ করতেন। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই বিদাত ব্যাপারটা পুরোপুরি গায়েব হয়ে যায়। এর জায়গা নেয় দুটো নতুন জিনিস, সভা এবং সমিতি। সভাতে বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিরা থাকতেন, আর সমিতিতে উপজাতির সাধারণ মানুষ রাজনৈতিক আলোচনায় যোগ দিতেন। এখানেই শেষ নয়, রাজারা নিজেদের সুপ্রিম পাওয়ার বা নিরঙ্কুশ ক্ষমতা জাহির করার জন্য অশ্বমেধ, রাজসূয় এবং বাজপেয়ীর মতো বিশাল আর জমকালো সব রাজকীয় যজ্ঞের আয়োজন শুরু করে দিলেন। আর ঠিক এইভাবেই ধীরে ধীরে জন্ম নিল আজকের রাজ্যের কনসেপ্ট। রাজা যে নির্দিষ্ট এলাকাটা শাসন করতেন সেটাকেই রাজ্য বলা হতে লাগল। এই রাজ্যগুলোর নাম দেওয়া হতো বিভিন্ন উপজাতির নামে, যেমন ধরুন কুরু বা পাঞ্চাল। আর এই রাজ্যের সাধারণ মানুষরাই হলেন প্রজা, যারা রাজার কাছ থেকে সিকিউরিটি বা সুরক্ষা পাওয়ার বদলে তার সমস্ত নিয়মকানুন মেনে নিতেন। এই বিশাল সাম্রাজ্যের শাসনকাজ ঠিকঠাক চালানোর জন্য রাজাকে সাহায্য করতেন কিছু স্পেশাল কর্মচারী, যাদের বলা হতো রত্নিন। এদেরকেই আমরা আজকের যুগের মন্ত্রী বা অ্যাডমিনিস্ট্রেটরদের আদিরূপ বলতে পারি। পর্ব ৬, পরীক্ষার প্রস্তুতি এবং কুইজ। এতক্ষণ যা যা আলোচনা হলো, এবার সেটা ঝালিয়ে নেওয়ার পালা। পরীক্ষার জন্য একেবারে বুলেট পয়েন্টের মতো এই তথ্যগুলো মাথায় গেঁথে নিতে হবে। 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? রাজার সুদাস। আদি বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? গোপতি। আর পরবর্তী যুগে ভূপতি। আদি যুগের সম্পদ ভাগ করার জায়গাটার নাম ছিল বিদত, যেটা পরে সভা আর সমিতিতে বদলে যায়। আর রাজার প্রধান প্রশাসনিক সহায়কদের বলা হতো রত্নিন। এই পয়েন্টগুলো প্রায় সব পরীক্ষাতেই বারবার ঘুরে ফিরে আসে, তাই এগুলো ভোলা চলবে না। চলুন একটা কুইক ব্রেইন টেস্ট হয়ে যাক। বিখ্যাত 10 রাজার যুদ্ধে কোন রাজা জয়লাভ করেছিলেন এবং তিনি কোন গোষ্ঠীর অন্তর্গত ছিলেন? একটু মনে করার চেষ্টা করি। একদম ঠিক, জয়ী হয়েছিলেন রাজা সুদাস এবং তিনি ছিলেন ভরত গোষ্ঠীর অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী বৈদিক প্রশাসনে রত্নিনদের মূল কাজ আসলে কী ছিল? একটু আগেই কিন্তু আমরা এটা কভার করেছি। উত্তরটা হলো, তারা ছিলেন রাজার প্রশাসনিক কাজকর্ম সামলানোর প্রধান সহায়ক, যাদের হাত ধরেই পরবর্তীতে আজকের মন্ত্রিপরিষদের বা ক্যাবিনেট কনসেপ্টটা গড়ে উঠেছিল। এবং আজকের সবচেয়ে ইন্টারেস্টিং আর ভাবিয়ে তোলার মতো প্রশ্ন, কোন পরিবর্তনের কারণে রাজার উপাধি গোপতি থেকে ভূপতিতে রূপান্তরিত হয় এবং কিভাবে এই প্রাচীন পরিবর্তনটা আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে? এর উত্তরটা লুকিয়ে আছে সম্পদের সংজ্ঞায় পরিবর্তনের মাঝে। মানুষের কাছে গবাদি পশুর জায়গাটা যখন নির্দিষ্ট ভূখণ্ড বা জমি দখল করে নিল, ঠিক তখনই গোপতি রাতারাতি হয়ে উঠলেন ভূপতি। আর এই নির্দিষ্ট এলাকার উপর অধিকার ফলানোর যে কনসেপ্ট, সেটাই তো আজকের আধুনিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক সীমানার মূল ভিত্তি, তাই না? প্রাচীন যুগের একটা সিম্পল চেঞ্জ কিভাবে আজকের আধুনিক পৃথিবীকে শেপ দিয়েছে, সেটা ভাবলে সত্যি অবাক লাগে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। দারুণ সব ঐতিহাসিক তথ্য নিয়ে এভাবেই আবারও আমাদের আলোচনা চলতে থাকবে। এবারে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন একটি ইনফোপিডিয়া এবং একটি গ্লোসারি অফ টার্মস, আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আর কিছু রচনাধর্মী প্রশ্ন হোম অ্যাসাইনমেন্টের জন্য। এইগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে সাহায্যকারী হবে। ভালো থাকবেন।